অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজ 13ই ফেব্রুয়ারি, বিশ্ব বেতার দিবস। এই বিশ্ব বেতার দিবস শুরু হয় 2012 সাল থেকে, যখন ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সদস্য দেশগুলি গ্রহণ করে আগের বছর আনা একটি বিশেষ প্রস্তাব। বিশ্ব বেতার দিবস বা ওয়ার্ল্ড রেডিও ডে প্রত্যেক বছর একটা নতুন নতুন থিম নিয়ে আসে। বেতারের মতো শক্তিশালী মাধ্যম ব্যবহার করে মানুষের কাছে জীবন ধারণ, পরিবেশ রক্ষা ইত্যাদি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা, তাকেই উদযাপন করে ওয়ার্ল্ড রেডিও ডে। তবে এতেই সীমাবদ্ধ নয়, দিক আছে অনেকগুলো। এবছর অর্থাৎ 2025-এ ইউনেস্কো যে মূল ভাবনা বা থিমটা তৈরি করেছে ওয়ার্ল্ড রেডিও ডের জন্য, সেটা হলো রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, বেতার এবং জলবায়ু পরিবর্তন। আমরা সবাই জানি কিভাবে আমরা এই পরিবর্তনের শিকার হচ্ছি, বিভিন্ন দিকে কিভাবে তাপমাত্রা বাড়ছে, বিভিন্নভাবে পরিবেশ ব্যতিব্যস্ত হচ্ছে, কোথাও কোথাও বন্য প্রাণের ক্ষতি হচ্ছে, অরণ্যের ক্ষতি হচ্ছে। এগুলো আমরা মোটামুটিভাবে খবরের কাগজ থেকে, অন্যান্য গণমাধ্যম থেকে জানছি। এই দিনটিতে আমরা রেডিওর অন্য একটা রূপকে সামনে আনতে পারি, সেটা হচ্ছে হ্যাম রেডিও। এই হ্যাম রেডিও গণমাধ্যম হিসেবে বিবেচিত হবে না, কিন্তু এর গুরুত্ব অত্যন্ত বেশি। সেই গুরুত্ব আমরা বুঝতে পারি প্রাকৃতিক বিপর্যয়ের সময়, বুঝতে পারি বিভিন্ন জনসম্মেলনের সময়। আর এই ব্যাপারটাকেই কিভাবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ হ্যাম রেডিও ব্যবহার করে কিভাবে মানুষের উপকার সাধিত হচ্ছে, তার কিছু দৃষ্টান্ত আমাদের সামনে আজ উপস্থিত করবেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের হ্যাম রেডিও শাখার সেক্রেটারি অম্বরীশ নাগ বিশ্বাস। তিনি কি বলেছেন শোনা যাক। রেডিওর প্রাসঙ্গিকতা বলতে গেলে বলতে হয় বিপর্যয় মোকাবিলা। প্রাসঙ্গিকতা তো প্রচুর। সাম্প্রতিক যে বিপর্যয় গেল, সাইক্লোন, এই সাইক্লোনের সময় হ্যাম রেডিও অপারেটররা বিপর্যস্ত স্থান থেকে জনমানুষের সাথে প্রশাসনের যোগাযোগ করে থাকে। সম্প্রতি একটা উল্লেখযোগ্য ঘটনা, হাওড়ার একটি হোমে ছোটবেলায় হারিয়ে যাওয়া একটি মানুষ, তার বয়স এখন প্রায় 65। সেই ব্যক্তি বাড়ি ফিরতে চায়। তার বাড়ি ফেরার তাড়না, ওই হোমে থাকা অন্যান্য মানুষজন তারা যখন বাড়ি ফিরে গেছেন হ্যাম রেডিওর সাহায্যে, সেই বৃদ্ধ একবারের জন্য তার পরিবারকে ফিরে পেতে চায়। মনে কিছুই নেই। জানা যায় সেই বৃদ্ধ দিল্লির একটি হোম থেকে স্থানান্তর হয়েছে হাওড়ার একটি হোমে, সরকারি হোমে। তারপর এখানেই তার থাকা। স্মৃতিচারণা করতে গিয়ে কিছু কথা ছোট ছোট বলেন। সেই স্মৃতিচারণার মধ্য থেকেই আমরা উড়িষ্যার সুন্দরগড় থেকে তার একমাত্র ভাইকে খুঁজে বার করি। জানা যায় গ্রামের থেকে ছোটবেলায় তার সৎ মা এই ছেলেটিকে বিক্রি করে দিয়েছিলেন। তারপর সে বিক্রি করা অবস্থায় আবার বাড়ি ফিরে আসে। সৎ মা তার বাবাকে অভিযোগ করে সেই ছেলের পিঠে ধারালো অস্ত্রের কোপ মারেন বাবা। সেই কাটা অবস্থায় ছেলে পালিয়ে যান বাড়ি থেকে। তারপর থেকেই নিখোঁজ। তখন তার বয়স মাত্র 5। এই অবস্থার মধ্য থেকেই তিনি বিভিন্ন হোমে ঘুরে বেরিয়েছেন, ভুলে গেছেন বাড়ির সমস্ত নাম, ঠিকানা ইত্যাদি। আমরা হ্যাম রেডিওর মাধ্যমে গভীরভাবে খুঁজে খুঁজে তার পরিবারের লোকজনকে বার করি। তার দাদাও ভাইকে চিনতে পারছিলেন না। এমনকি দাদা দেখতে চান তার পিঠে ওই কোপটা আছে কিনা। সেই কোপ দেখেই শনাক্ত হয়। পরবর্তীকালে বাড়ি ফিরে গেছেন সেই বৃদ্ধা। এই ধরনের অনেক হারানো মানুষকে প্রতিনিয়ত পাঠাচ্ছি আমরা বাড়িতে। সম্প্রতি গঙ্গাসাগর মেলাতে হারিয়ে যাওয়া প্রচুর মানুষকে আমরা বাড়ি পাঠিয়েছি। কুম্ভ মেলায় আসা একজন ছেলে তার মায়ের সাথে এসে ওইখানে প্রাণ হারান এবং তার মা সংজ্ঞা হারিয়ে ফেলেন। তার মায়ের কাছে থাকা একটি হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের একটি কার্ড থেকে উত্তরপ্রদেশ পুলিশ আমাদের সাথে যোগাযোগ করেন। তারপর তার মায়ের ঠিকানা বার করে সাধ্যমতন চেষ্টা করে প্রশাসনের সহযোগিতা নিয়ে তার মৃত সন্তানকে নিয়ে আমরা বেঙ্গালুরু তার গন্তব্যে পৌঁছে দিই। এই হচ্ছে হ্যাম রেডিওর পরিষেবা। আজ
বিশ্ব বেতার দিবসে সমস্ত আকাশবাণীর শ্রোতাদের হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। রেডিও সবসময় প্রাসঙ্গিক, রেডিওকে পাশে রাখুন, রেডিওই আপনার বিপদের ত্রাতা হতে পারে। এতক্ষণ শুনলেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব তার সেক্রেটারি অম্বরীশ নাগ বিশ্বাসের বক্তব্য হ্যাম রেডিও সম্পর্কে। দেখুন, গণমাধ্যম হিসেবে বা এই হ্যাম রেডিওর মতো ব্যক্তিগত পথে বেতারকে ব্যবহারে যেসব নমুনা রয়েছে সমাজে, যেসব কার্যকরী পদ্ধতি রয়েছে আমাদের চারপাশে, সেগুলো ছাড়িয়েও বেতারকে আরও একভাবে ভাবা যায়। সেটা হচ্ছে মহাকাশকে জানার জন্য। সুতরাং গণমাধ্যমের জায়গা থেকে সরে এসে এবার আমরা প্রবেশ করব সেই জায়গায়। তবে বেতার তরঙ্গের মাধ্যমে মহাকাশকে জানার প্রসঙ্গটা আজকে নয়, আজকে একটু অন্য প্রসঙ্গ। আমরা কথা বলবো অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর সঙ্গে। আসুন শোনা যাক। আজ শুনবেন এই সাক্ষাৎকারের প্রথম পর্ব। এবারে আমরা আলোচনায় প্রবেশ করব মহাকাশ ঘিরে। আর এই আলোচনায় আমাদের যিনি বিশেষজ্ঞ তিনি হচ্ছেন অধ্যাপক সন্দীপ কুমার চক্রবর্তী। তিনি এর আগেও এখানে আমাদের আকাশবাণীতে এসে মহাকাশের নানা বিষয়ে আলোচনা করেছেন। আপনাদের ভালো লেগেছে, আপনারা জানিয়েছেন। আজকে আর একবার তিনি আমাদের সঙ্গে, এবং সেটা ওই যে আগেই বলেছি স্পেস ডকিং, এই বিষয়টা আলোচনা করতে। আমরা খুব সাধারণ কথায় বুঝি এইটা যে মহাকাশে দুটো চলমান যান একে অপরের সঙ্গে যুক্ত হলো এমনভাবে যাতে কোনো সংঘাত হলো না, কোনো একটারও কোনো যন্ত্রপাতি বিকল হলো না, জুড়ে গেল যেন একেবারে নিখুঁত একটা সেতু তৈরি হয়ে গেল। তো সেটা কিভাবে হয় আমরা জেনেছি। জানুয়ারি মাসে এই ব্যাপারটা সম্পন্ন হয়েছে। ডিসেম্বর যখন শেষ হচ্ছে তখন মহাকাশ যান গেছে, জানুয়ারি মাঝামাঝি সম্পন্ন হয়েছে। নাম দেওয়া হয়েছে টার্গেট, চেজার, এই নামগুলো। আমরা এত পরিভাষার মধ্যে না ঢুকে স্বাগত জানাই অধ্যাপক সন্দীপ চক্রবর্তীকে। নমস্কার। এবং প্রবেশ করি এই আলোচনায় যে মহাকাশে দুটো বস্তু একসঙ্গে যুক্ত হওয়ার সমস্যাটা কি বা চ্যালেঞ্জটা কীরকম। প্রথম কথা বুঝতে হবে যে ওরা কিন্তু প্রচণ্ড হাই স্পিডে যাচ্ছে, যেটা বলা হয় যে একটা বুলেটের থেকে প্রায় 10 গুণ স্পিডে যাচ্ছে। টিপিক্যালি ওদের ভেলোসিটি হচ্ছে 28,800 কিলোমিটার পার আওয়ার। সেটা হচ্ছে প্রথম সমস্যা, যে দুটো অবজেক্টকে এক্স্যাক্টলি সেম ভেলোসিটিতে যেতে হবে যদি ডকিং করতে হয়, যাতে একটা আরেকটাকে রিলেটিভলি মানে স্থির মনে হয়। আচ্ছা, একটা আরেকটার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে এমন করে যাতে সামান্যতম মোমেন্টাম একটা থেকে আরেকটা যেন ট্রান্সফার না হয়। তাহলে কিন্তু মোমেন্টাম ট্রান্সফার হলে মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ট্রান্সফার, অরবিট পাল্টে যেতে পারে অন্য আরেকটার। ফলে কি হচ্ছে, যেটা টার্গেট হচ্ছে যে একটা আরেকটার দিকে যখন এগিয়ে যাবে সেটা যেন 1 সেন্টিমিটার পার সেকেন্ড, 10 মিলিমিটার পার সেকেন্ডের, এই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। অর্থাৎ তারা যখন মুভ করছে 28,800 কিলোমিটার পার আওয়ারে, তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি যেন 1 সেন্টিমিটার পার সেকেন্ডের ডিফারেন্স না হয়। এত অ্যাকিউরেটলি তাদেরকে অ্যালাইন্ড হতে হবে এবং এক ভেলোসিটিতে যেতে হবে। আমরা একটু আমাদের চেনা ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই কৃতিত্ব যখন আলোচনা করছি আমাদের মনে পড়ে যাচ্ছে সিনেমার সেই দৃশ্যগুলো, যেখানে একটা বাস আরেকটা বাস পাশাপাশি চলছে, একেবারে সমান গতি হয়ে গেল, নায়ক একটার থেকে আরেকটায় চলে গেলেন, কোনো রকম প্রায় তাদের আপেক্ষিক গতি নেই, দুটোই সমান গতিতে চলছে, তবে নায়ক একটার থেকে আরেকটায় চলে যেতে পারছেন। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে যে সামান্য একটা আপেক্ষিক গতি থাকবে, সেটা বিজ্ঞানী অধ্যাপক চক্রবর্তী বলছেন যে একটা আরেকটার দিকে এগিয়ে যাবে মাত্র 1 সেন্টিমিটার গতিতে, আপেক্ষিক গতি। এমনিতে গতিতে ঘন্টায় 28,800 কিলোমিটার। অ্যাবসলিউটলি। এই যে ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটিটাকে আইডিয়ালি 0 হলে সবচেয়ে ভালো হয়, সেইটুকুকে অ্যাবজর্ব করার মতো ওদের অ্যাবজর্বিং ক্যাপাবিলিটি আছে, যেটা অন্তত ইন্ডিয়ার কেসে যেটা বলছি। আমরা তো হোল ওয়ার্ল্ডের কথাই ইন প্রিন্সিপাল বলার কথা। তো যেটা এই ডকিংটা প্রথম প্রবলেম এইটা। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে দুটো অরবিট একই সঙ্গে একই সার্কুলার অরবিটে থাকতে হবে কোনো মানে নেই। এখানে পার্টিকুলারলি ইন্ডিয়ান কেসে স্পেডেক্স মিশনে দুটোকেই এক্স্যাক্টলি সেম সার্কুলার অরবিটে করা হয়েছিল, যাতে রেডিয়াসটা যদি সেম থাকে তাহলে তারা জাস্ট জুড়ে গেলেই
নেট যে অবজেক্টটা হলো 220 কিলোগ্রামের যে দুটো অবজেক্ট যখন 440 কিলোগ্রামের একটা অবজেক্টে পরিণত হলো, তারাও কিন্তু সেম রেডিয়াল ডিস্টেন্সে পৃথিবীর ওপরে থেকে গেল। মানে সেম ডিস্টেন্সে, যে সার্কুলার অরবিটে প্রথম বস্তুটি ছিল, যে সার্কুলার অরবিটে দ্বিতীয় বস্তুটি ছিল, তারা দুজনেই যখন জয়েন করলো সেম সার্কুলার অরবিটেই থাকলো। অর্থাৎ কেননা তাদের মোমেন্টাম, আমি যদি মোমেন্টামের ভাষায় বলি, গতিবেগের ভাষায় বলি, তাহলে m1v1 প্লাস m2v1 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v1, কারণ দুজনেরই ভেলোসিটিটা সেম থাকছে, কাজে দুটোর মাস খালি যোগ হয়ে যাচ্ছে, মোমেন্টাম দুটো যা যোগ হচ্ছে। আচ্ছা, যখন লঞ্চ করা হয়েছিল, উৎক্ষেপণ করা হয়েছিল মহাকাশযান দুটোকে, তখন তো এদের কক্ষপথ এই পৃথিবীর চারদিকে সামান্য আলাদা ছিল, তাই তো নাকি? অ্যাকচুয়ালি একটা আরেকটার তুলনায় 3 সেকেন্ড দেরিতে পাঠানো হয়েছিল। আচ্ছা, কিন্তু কক্ষপথ তো একই ছিল। কক্ষপথকে পরে একই করা হয়েছে। আচ্ছা, প্রথমে একটু আলাদা ছিল, পরে একই করা হয়েছে, এবং সেইটাও এক ধরনের রদেভু, যে ওটা যখন এক করা হলো, যেটা 55 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে আছে 470 কিলোমিটার উঁচুতে, সেটাও কিন্তু ওটা যখন একটা আরেকটার তুলনায় এক্স্যাক্টলি 20 কিলোমিটার গ্যাপে দুজনে যখন চলতে শুরু করলো ইনফরমেশন, সেটাও কিন্তু এক ধরনের ডকিং, মানে ডকিং অ্যাট এ ডিস্টেন্স বলা যেতে পারে। আগে তার মানে এই প্রিসিশনটাকে আগে প্রিসিশন করে নেওয়া হলো যে ওরা যেন অ্যাবসোলিউটলি সেম অরবিটে থাকে এবং ডিস্টেন্স 20 কিলোমিটার। তারপরে ডিস্টেন্সটাকে আস্তে আস্তে 5 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 500 মিটার, 300 মিটার, এই করতে করতে একবার যায়, একবার করে পিছিয়ে আসে, জাস্ট প্রমাণ করার জন্য যে আমরা আলটিমেটলি যখন যাব, আলটিমেটলি যখন টাচটি করব, তখন যেন ওটা কোনো মোমেন্টাম ট্রান্সফার না হয় ইত্যাদি। ফলে আগে আপনি মনে থাকতে পারে যে আমরা 30শে ডিসেম্বর পাঠিয়েছিলাম, তারপরে 9ই জানুয়ারি, 12ই জানুয়ারি বিভিন্নভাবে কিন্তু আমরা পোস্টপন করেছি, তারপরে 16ই জানুয়ারি সেটা গিয়ে ডকিংটা সাকসেসফুল হয়েছে। ফলে এই প্রসেসটা ইন্ডিয়া যেহেতু প্রথম করছে, এবং ইন্ডিয়ার মেথডটা অ্যাকচুয়ালি একটুখানি অন্যরকম অন্যদের তুলনায় যেমন একটা মেল ফিমেল একটা আছে, অধিকাংশ কিছুই মানে যেটাকে বলে নন অ্যান্ড্রোজেনাস। এইখানেই একটা পরিভাষা আবার আমাদের কাছে চলে এসেছে, একটার নাম টার্গেট আর একটার নাম চেজার। তাহলে কিন্তু আপনি দুটোকে তো সমমর্যাদায় বিচার করছিলেন না তো? এক্স্যাক্টলি, ইন্ডিয়া যেটাকে করেছে সেটাকে নোশনালি যেটাকে আগে ছাড়া হয়েছে সেটাকে টার্গেট বলা হচ্ছে। আচ্ছা, কিন্তু ইন রিয়েলিটি যে কাপলিং মেকানিজমটা আছে, জুড়ে যাওয়ার যে পদ্ধতিটা, সেটা কিন্তু অ্যান্ড্রোজেনাস, মানে একটা আরেকটাকে দিয়ে রিপ্লেসেবল। অর্থাৎ এটার মধ্যে মানে চেজারটাও টার্গেট হতে পারে, টার্গেটটাও চেজার হতে পারে। অ্যাবসলিউটলি, কারণ দুটোই কিন্তু মেল কিংবা ফিমেলের মতো। আচ্ছা, কিন্তু নর্মালি যেটা হয় যে একজন হাত বাড়িয়ে দেয়, আরেকজন সেই হাতটা ধরে টেনে নেয়, হ্যাঁ, এবং মেল ফিমেলের মতো আস্তে আস্তে একটা আরেকটাকে ধীরে 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 টেনে তারপরে লকিং শুরু হয়, 16খানা লকিং হয়। তারপরে যদি মাঝে একটা বাফার সিস্টেম তৈরি করা হয়, যাতে করে এয়ার প্রেশার তৈরি করা, যদি মানুষ একটা থেকে আরেকটা ট্রান্সফার করে। এই কেসে মানুষ ট্রান্সফার হয়নি, শুধুমাত্র ভোল্টেজ কিংবা কারেন্ট, এখানে ব্যাটারি একটাতে থাকছে, আরেকটাতে কারেন্ট গিয়ে অন্য জিনিসকে, এই একটা টেস্টিং করা হয়েছে শুধুমাত্র। এইখানে একটা জিনিস বলছি যে আজকে যে স্পেস ডকিংয়ের ক্ষেত্রে ভারত চতুর্থ দেশ হিসেবে সাফল্য লাভ করলো, সেই প্রযুক্তি দীর্ঘদিন ধরে তো মহাকাশ স্টেশনে ব্যবহৃত হয়ে আছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অনেক আগে 1966 সালেই অ্যাকচুয়ালি নীল আর্মস্ট্রং প্রথম জেমিনাই 8 সেই মার্চ মাসে ধরুন 1966-তে অলরেডি কিন্তু ডকিং, মানে ডকিং তো করতেই হবে। একটা মনে করুন আপনি একটা কাঠের টুকরো দিয়ে একটা পার্টিকুলার সাইজে নৌকো বানাতে পারেন, কিন্তু আপনাকে যদি একটা জাহাজ বানাতে হয়, আপনাকে নানা জিনিসপত্র জুড়ে একটা বড় সিস্টেম তৈরি করতে হবে। কাজে একটা সিঙ্গেল স্যাটেলাইট পাঠানোর একটা ব্যাপার, যেটা ভারতবর্ষ মোটামুটি ধরতে পারেন যে এটাকে টডলারদের মতো পায়ে হাঁটার একটা পদ্ধতি শিখেছে ভারত। কিন্তু যদি দৌড়তে হয়, তাহলে আপনাকে সিস্টেমটাকে অনেক বড় করতে হবে। যেমন মনে করুন আপনি একবারে আমরা এখন 4 টন বা 4.5 টনের বেশি পাঠাতে পারি না জিও সিনক্রোনাস অরবিটে। সেইখানে মহাকাশ একটা ISS এর ওজন কত? ISS অ্যাকচুয়ালি 420 টন, মানে অন্তত আপনাকে প্রায় 100 বারের থেকে বেশিবার গিয়ে আপনাকে অ্যাড করতে হবে একের পর এক কম্পোনেন্ট, তবে আপনি আজকের ফুটবল ফিল্ডের মতো যে ISSটা আছে সেইটা তৈরি করতে পারবেন। এই যে আপনাকে মডিউলার সিস্টেমে ধীরে 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 একটা সিস্টেমকে, বড় সিস্টেমকে তৈরি করা, তার প্রথম পদক্ষেপ হলো এইটা যে আপনাকে ডকিংটা শিখতেই হবে। 4,20,000 কিলোগ্রাম ওজনের একটা জিনিস ইন্টারন্যাশনাল স্পেস, অ্যাবসলিউটলি 420 টন, এবং সেখানে আমরা 4 টন করে নিয়ে যাচ্ছি, বুঝতেই পারছেন লং ওয়ে টু গো। সেটা তো গেল যখন ভারত অন্তরিক্ষ মিশনটা করবে, স্টেশনটা করবে BAS যেটা।
কিন্তু তার আগে যেটা চেষ্টা করছে যে গগনযান পাঠানো কিংবা চাঁদ থেকে কোনো স্যাম্পেল রিটার্ন করা, সেইগুলোর জন্য আপনাকে মনে রাখতে হবে যে অ্যাপোলো যখন 11 গিয়েছিল, অ্যাপোলো 8 থেকে কিন্তু রদেবুম মিশন শুরু হয়ে গেছে, যে ডকিং করা, একটা অংশ আলাদা হয়ে যাওয়া, পরে আবার এসে জুড়ে যাওয়া। এবং শুধু না, ইন্ডিয়ার কেসে আরো বড় প্রবলেম হচ্ছে, যেহেতু আমাদের রকেটটা খুব ছোট, 4 টনের কাছাকাছি, সেই জন্য এটাকে একটু আপডেট করা হবে, যেটাকে 5 টন অবধি নিয়ে যেতে পারে, 5.5 টন। আচ্ছা, কিন্তু চাঁদ থেকে মেটেরিয়াল যখন ফিরে আনা হবে খুব শিগগিরই, যেটা করার চেষ্টায় চিন্তা করা হচ্ছে, তাতে পৃথিবীর কক্ষপথেই তাদেরকে ডকিং করতে হবে আগে। অর্থাৎ প্রথমে একটা সিস্টেম যাবে, আরেকটা জিএসএলভিতে আরেকটা সিস্টেম যাবে, এই দুটোকে ডকিং করতে হবে পৃথিবীর অরবিটে বসেই। তারপরে তারা চাঁদের দিকে ছুটে যাবে, সেখান থেকে একটা অরবিটে থাকবে, আরেকটা ল্যান্ড করবে, সেখান থেকে একটা ল্যান্ডারের টুকরো পড়ে থাকবে, একটা টুকরো অ্যাসেন্ড করে এসে ট্রান্সফার মডিউলে, সেখানে মাটিটা ট্রান্সফার হবে, সেখান থেকে আবার একটা ইজেক্ট করে আসবে। এখানে প্রায় আপনাকে 6-7 বার ডকিং আনডকিং প্রসেসটা করতে হবে। সেটা মানে অনিবার্য, মানে এটাতে এক্সপার্টিস হওয়া শুধুমাত্র অনিবার্য না, এক চান্সে ডকিং করতে পারাটা অ্যাবসোলিউটলি করতেই হবে। ধরুন একবার মানুষকে পাঠানো হয়েছে, সে কিন্তু 4 দিন 5 দিন 7 দিন 10 দিন থাকার কোনো লাক্সারি নেই, যে সে ডকিং করতে পারলো না বলে আবার পিছিয়ে গেল, আবার ডকিং করতে পারলো না বলে পিছিয়ে গেল। এবং এটাও বুঝতে হবে যে সেখানে কিন্তু অরবিট দুটো সার্কুলার হতে হবে, কোনো মানে নেই, ইলিপ্টিক্যাল ইন জেনারেল। তার মধ্যেও আপনাকে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা আছে, অর্থাৎ কিনা আপনি যদি দুজনের মধ্যে একটা অ্যাঙ্গেলে এসে উপস্থিত হন, পার্টিকুলারলি অ্যালাইন না হয়ে, যেমন মনে করুন রেল লাইনের দুটো কামরা জুড়তে চলেছে, এক গাদা কামরা ইঞ্জিনের সঙ্গে জুড়তে চলেছে, দুজনেই কিন্তু রেল লাইনের ওপর রয়েছে, ওরা অ্যালাইন্ড অলরেডি। এবার ওরা যখন ধাক্কা মারলো, ওখানে একটা বাফার আছে, বাফারটা একটা স্প্রিং আছে যেটা শকটাকে হয়তো অ্যাবজর্ব করতে পারে, কিন্তু ওরা ফান্ডামেন্টাল কিন্তু অ্যালাইন্ড। এখানেও ইন্ডিয়া যেটা চেষ্টা করলো, অ্যাবসোলুটলি অ্যালাইন্ড, একটা মাত্র ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, যে একজন আরেকজনের সঙ্গে জয়েন করছে এক্স্যাক্টলি একটা অ্যাক্সিস বরাবর, সেখানে 3টে অ্যাক্সিসে ফ্রিডম নেই। 3টে অ্যাক্সিসে যদি ফ্রিডম হতে হয়, আপনাকে বেশ কিছু অ্যাকচুয়েটার ইউজ করে আরও মানে আপনাকে খুঁজতে হবে। যেমন মনে করুন একটা নদীতে আপনি এসেছেন, একটা নৌকো আপনি পার্ক করতে চেষ্টা করছেন, নৌকো এসেছে, জেটিতে আসছে, বন্দরে আসছে, দেখবেন মাটির উপরে একজন দাঁড়িয়ে আছে, যে একটা দড়ি ফেলে দেয় ছুঁড়ে, সেই দড়ি ধরে যখন আপনি টানছেন, তখন নৌকোটা আস্তে আস্তে গিয়ে বন্দরে গিয়ে ভিড়ল। সেখানে সুবিধা গিয়ে আপনাকে এক্স্যাক্ট অ্যালাইনমেন্টের কোনো দরকার নেই, আপনাকে টেনে নেওয়া হলো অ্যালং সার্টেন ডিরেকশন। এই প্রবলেমটা মহাকাশে কিন্তু এক্স্যাক্টলি সেটাই হতে হবে, যে অন অ্যান অ্যাভারেজ একজন আরেকজনের কাছে যাবে, একজন হাত বাড়াবে, একজন সেটা হাতটাকে টেনে নেবে, কিন্তু সে যদি অ্যালাইন নাও থাকে, তাও যেন এন্ড অফ দ্য ডে অ্যালাইন্ড হয়ে গিয়ে লকিং করে বাফার তৈরি করে তারপরে লেনদেন শুরু হয়। শুনলেন অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্ব। আগামী অন্বেষায় আমরা শুনব এই সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব। এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।